দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ মানুষজনকে যারা রয়েছে তারা কিন্তু ব্যারিকেড ভেঙে দেওয়ার চেষ্টা করছে এবং শিক্ষার্থীদের মুখোমুখি আপনারা দেখতে পাচ্ছেন। তুমি শিক্ষার্থী, এখন তুমি রাস্তার মধ্যে ব্লকেট দিয়ে রাখবা। তোমরা রাস্তা, ঢাকা শহর তোমাদের বাবার দিনের জায়গা, যার যেখানে মন চায় যা খুশি করবা। আন্দোলনের নাম নিয়ে সাধারণ মানুষ আর কত সহ্য করবে ভাই? এখন তো ছাত্র আর জনতার মধ্যে লাগাই দিছে। আমি মনে করি এটার পিছনেও সরকারের একটা ভূমিকা আছে। সরকারের নির্বিকার থাকাটা এখানে প্রধান ভূমিকা। শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় মার্কিন নাগরিকত্ব গ্রহণ করেছেন এবং এটার রীতি অনুযায়ী তিনি শপথ নিয়েছেন। এরকম কিছু ছবি প্রথম সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, তারপর মূলধারার মিডিয়াতে এটা নিউজ হয়। যেহেতু মূলধারার মিডিয়াতে নিউজ হয়েছে, আমি এটা একটু কথা বলতে চাই। দর্শক, গত রাতে উপদেষ্টা মাহফুজ আলমের উপরে যে বোতলকাণ্ড করা হলো, তারপরে সেটা নিয়েই পুরো দেশ অস্থির। সেটা নিয়ে নানা রকমের আলোচনা হচ্ছে, পক্ষে বিপক্ষে অনেক কথাই হচ্ছে। অনেকে ট্রল করছেন এবং সেই ট্রল সীমাহীন পর্যায়ে চলে গেছে। বাংলাদেশের রাজধানী ঢাকার রাজপথ বোতল বোতল স্লোগানে উত্তপ্ত। চারদিকে স্লোগান একটাই, বোতল বোতল। নানান স্লোগান, বোতল না সান্ডা, বোতল বোতল। দর্শক, দেশের নানান ধরনের ডামাডোল, নানান ধরনের ঘটনার মধ্যে একটি বিষয় অন্তত কোটি কোটি মানুষের চোখ দুজন মানুষের প্রতি। একজন আমাদের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু, আর একজন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। মানুষের মনে নানান ধরনের গুঞ্জন, মুখে মুখে নানান ধরনের গুজব, নানান ধরনের প্রশ্ন, ফিসফিসানি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কি হতে যাচ্ছে, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কি করতে যাচ্ছেন, অথবা তার ভাগ্যে কি ঘটতে যাচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আমি ফারুকি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সোয়াইব আপনাদের সাথে আছি। আপনারা ইতিমধ্যে ভিডিওর কিছু টাইটেল এবং থাম্বনেল এবং কিছু অংশবিশেষ দেখে জানতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটুকু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ভিডিওটা আরও কতটা তথ্যবহুল এবং গুরুত্বপূর্ণ। সো আশা করবো এক মুহূর্ত না টালে সম্পূর্ণ পুরো ভিডিওটি আপনারা দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। সো চলুন শুরু করি, লেটস বিগিন। রাতে উপদেষ্টা মাহফুজ আলমের উপরে যে বোতলকাণ্ড করা হলো, তারপরে সেটা নিয়েই পুরো দেশ অস্থির। সেটা নিয়ে নানা রকমের আলোচনা হচ্ছে, পক্ষে বিপক্ষে অনেক কথাই হচ্ছে। অনেকে ট্রল করছেন এবং সেই ট্রল সীমাহীন পর্যায়ে চলে গেছে আজকেও জগন্নাথের শিক্ষার্থীরা সারা দিন আন্দোলনে, এখন পর্যন্ত আন্দোলনে। যখন এই ভিডিওটা করছি তারা জায়গা ছাড়বে না, গতকালকেই তারা ঘোষণা দিয়েছিলেন। অন্যদিকে উপদেষ্টা মাহফুজ আলম গতকাল স্পষ্ট রাতেই বলেছিলেন যে এই চলো যমুনা মুভমেন্ট, এই ধরনের মুভমেন্ট আর তিনি হতে দেবেন না। সেটা তার কথা নাকি সরকারের কথা সেটা অবশ্য ক্লিয়ার করেননি, কিন্তু তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছেন চলো যমুনা যে যমুনার সামনে যে বসে পড়া, যমুনা অ্যাটাক করা, এই ধরনের কর্মসূচি তিনি আর হতে দেবেন না। আর সেটা যদি হয় তাহলে এক ধরনের ভালোই, কিন্তু মাহফুজের উপরে যে বোতল হামলা করা হলো সেটা নিয়ে যেমন সমালোচনা হচ্ছে, তেমনি এর প্রেক্ষাপট কিভাবে তৈরি হলো সেটা নিয়েও অনেকে আলোচনা করছেন। এদিকে সাংবাদিক জুলকারনায়ন শাহের মাহফুজ আবদুল্লাহ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মাঝে হয়ে যাওয়া বাগ বিতণ্ডার একটা অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিয়েছেন। সেই অডিও ক্লিপ ফাঁস হয়েছে। অডিও ক্লিপে অনেক তথ্য রয়েছে, যে তথ্যগুলো অনেকটা মানবিক দিক বিবেচনা করলেও সেটা মাহফুজ আবদুল্লাহর বিপক্ষে চলে যায়। কি হচ্ছে এখন পর্যন্ত সেই বোতল নিয়ে মিছিল, বোতল নিয়ে মিম, বোতল নিয়ে নাটক, এত কিছু কেন হচ্ছে? কেন মাহফুজ আবদুল্লাহ কিংবা মাহফুজ আলমকেই আক্রমণ করা হচ্ছে বারবার? পেছনের কারণ কি? সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। বলছিলাম উপদেষ্টা মাহফুজ আলমের কথা। গত রাতে তার মাথায় বোতল মারা হয়েছে, সেই খবর তো আমরা সবাই জানি। এরপরে ব্যাপারটা ভাইরাল হয়েছে, সেটা নিয়েই আলোচনা। সেই কাণ্ডের পরে মাহফুজ আলম একাধিক জায়গায় কথা বলেছেন এবং সেই কথাবার্তার এক পর্যায়ে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গেও আলাপচারিতা করেছেন। সেই আলাপচারিতায় মাহফুজ আলম অনেকটা শাউট করেছেন। তিনি শিক্ষকদের, এই শিক্ষকরাও এর সঙ্গে জড়িত, যে ছাত্ররা এর সঙ্গে জড়িত তাদেরকে তিনি চেনেন এটা বলেছেন। শিক্ষকদের দায়িত্ব দিয়েছেন এদেরকে খুঁজে বের করে শাস্তি দেওয়ার, তাদেরকে বহিষ্কার করা, তাদেরকে আলাদা করে দেওয়ার, নতুবা এই ব্যাপারটা তিনিই দেখবেন। এবং এটাও বলেছেন যে সরকার এবং প্রশাসনকে যেন শিক্ষকরা সহযোগিতা করে, সরকার এবং প্রশাসন ব্যবস্থা নিলে শিক্ষক যেন এর বিপক্ষে চলে না যায়, এরকম কথা বলেছেন। শিক্ষকরা তাকে অনুরোধ করার পরেও তিনি বলেছেন আমি আপনাদের কোনো কথা শুনব
যমুনা স্যার বাকবিতণ্ডা করেছেন, শিক্ষকদের সঙ্গে উচ্চস্বরে কথা বলেছেন এবং সেটা সেই অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন আল জাজিরার সাংবাদিক জুলকার নায়ের সাহের। এই অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার পরে আরও বেশি সমালোচিত হচ্ছেন মাহফুজ আলম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট এবং এর বাইরেও অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করছেন যে কেন তার বিরুদ্ধে ছাত্র সমাজ খেপল, এই অডিও ক্লিপই সেটা প্রমাণ করে। তিনি এটাও বলেছেন যে তার উপরে যেভাবে হামলা হয়েছে সেটাই সেই আচরণই প্রমাণ করে যে তাদের বিরুদ্ধে পুলিশ যে হামলা করেছে, পুলিশ যে আচরণ করেছে সেই আচরণটা ঠিক ছিল, সেই আচরণের জাস্টিফাই করেছেন তিনি। অর্থাৎ জগন্নাথের ছাত্রছাত্রী শিক্ষকদের পুলিশের যে আক্রমণ, পুলিশ দ্বারা যে আক্রমণ, সেই আক্রমণটাকে জাস্টিফাই করেছেন মাহফুজ আবদুল্লাহ, সেটারও সমালোচনা হচ্ছে। আজকে সারাদিন আমরা দেখেছি বোতল নিয়ে নানা রকমের কাণ্ড। জগন্নাথের শিক্ষার্থীরা বোতল নিয়ে মিম তৈরি করেছেন, মাহফুজ যেভাবে যে জায়গায় বোতলের আঘাতপ্রাপ্ত হয়েছেন সেই জায়গায় নাটক তৈরি করা হয়েছে, সামাজিক মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে, বোতল দিয়ে স্লোগান করা হয়েছে, সেই স্লোগান বিভিন্ন দিকে প্রদক্ষিণ করেছে। যমুনার পাশে যে জমায়েত চলছে সেই জমায়েতে বোতল নিয়ে স্লোগান দিতে দেখা গেছে। সব মিলিয়ে অবস্থা একটা ম্যাচাকার অবস্থায় চলে যাচ্ছে মনে হচ্ছে। এদিকে বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রতিক্রিয়া জানানো হচ্ছে। এনসিপির নেতারা বলছেন মাহফুজের ওপরে এই ধরনের আক্রমণ এটা মেনে নেওয়া যাবে না, মেনে নেওয়া হবে না, এটা ঠিক হয়নি। মাহফুজ আবদুল্লাহ আবার সেই ফাঁস হওয়া অডিও ক্লিপে সরাসরি তিনি শিবিরকে দায়ী করেছেন, বলেছেন যে আপনাদের এই আন্দোলনের সঙ্গে যারা শিবির রয়েছে তাদেরকে আলাদা করেন, তাদেরকে ধরলেই আপনারা বুঝতে পারবেন যে এরা কারা করেছে, শিবির এই কাজ করেছে। অর্থাৎ একেবারে সরাসরি ব্যাপারগুলো চলে আসছে। কিন্তু আদৌ কি ইসলামী ছাত্র শিবির এই কাজ করেছে, তার কি কোনো প্রমাণ রয়েছে? যে ছেলেটি এই বোতলটা ছুঁড়ে মেরেছে তাকেও শনাক্ত করা গেছে। ব্যাপারটা তো খুব সহজ, তাকে জিজ্ঞাসাবাদ করলেই বোঝা যায় যে এর পেছনে কারা রয়েছে। কিন্তু মাহফুজ আবদুল্লাহ স্পেসিফিক বলে দিলেন কারা রয়েছে। এই ঘটনার যা রাজনৈতিক কথা বলছি, যে এনসিপি থেকে মাহফুজ আবদুল্লাহর পক্ষে কথা বলা হলেও বিভিন্ন রাজনৈতিক দল থেকে অন্য কথা বলা হচ্ছে। যেমন বিএনপির নেতা রুহুল কবির রিজভী বিএনপির তরফ থেকে যেটা জানিয়েছেন সেটা হচ্ছে যে এনসিপি যখন যমুনার সামনে যায় তখন তাদেরকে আপ্যায়ন করা হয়, জামায় আদর করা হয়, আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যখন যায় তখন পুলিশ তাদের উপরে লাঠিচার্জ করে, টিয়ার সেল ছোড়ে, সাউন্ড গ্রেনেড ছোড়ে, জল কামান ছোড়ে। এটা তো দ্বিচারিতা, এটা তো দ্বৈত নীতি। এই দ্বৈত নীতি এক দেশে থাকতে পারে না। যে কথা আমরা গতকালকেও আলোচনা করেছি যে জামায় আদর করা হয়েছিল এনসিপিকে, সেই জামায় আদরের পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপরে যে ঘটনা ঘটানো হলো একেবারেই উল্টো চিত্র আমরা দেখলাম। এই উল্টো চিত্রের কারণেই মূলত জগন্নাথের শিক্ষার্থীরা বেশি খেপেছে এবং তারা এখন পর্যন্ত বলছে যে হাসনাত রায় কি মূল বাংলাদেশ, হাসনাত রায় কি ভালো ছাত্র, আমরা কি কেউ কিছু না, আমরা কি জুলাই যোদ্ধা না। একসঙ্গে যারা জুলাই আন্দোলন করেছে তাদের মধ্যে এই যে বিভেদ তৈরি হচ্ছে এবং এই বিভেদের জন্য মাহফুজ আলমকে দায়ী করা হচ্ছে, ব্যাপারটা খুব বাজে দিকেই যাচ্ছে। অনেকেই মাহফুজ আলমের পদত্যাগ দাবি করছেন। সেই ব্যাপারগুলো কি হবে, জগন্নাথের কাকরাইলে যে অবস্থান কর্মসূচি, সেই কারণে ঢাকা শহরে ওই অঞ্চলটা পুরো পুরান ঢাকার এই পুরো অঞ্চলটা শাহবাগ, কাকরাইল, পল্টন, মতিঝিল, এই অঞ্চলটা একেবারে ম্যাসাকার হয়ে গেছে, জ্যামে মানুষ চলতে পারছে না। এরকম অবস্থা যদি চলতে থাকে তাহলে ঢাকার একটা পুরো অর্ধেক অংশ অচল হয়ে যাবে। এর থেকে সরকার কিভাবে পরিত্রাণ পাবে, সরকার কিভাবে ব্যাপারটাকে সলভ করবে, নাকি গণ আন্দোলনের মুখে উপদেষ্টা মাহফুজ আলম পদত্যাগ করবেন, সেই ব্যাপারগুলো সামনেই আমরা দেখতে পাবো। তবে অবস্থা খুব একটা ভালো মনে হচ্ছে না। অনেকে বলছেন যে আজকে যমুনার সামনে যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলোকে সরকার নিজে থেকে ওয়েলকাম করেছে। আচ্ছা, এগুলো কি হচ্ছে? তোমরা আন্দোলন করবা 1.5 মাস, ইনস্টিটিউট করছো আরো 1.5 মাস করো, তুমি শিক্ষার্থী। এখন তুমি রাস্তার মধ্যে ব্লকেট দিয়ে রাখবা, তোমরা রাস্তা, ঢাকা শহর তোমাদের বাবার দিনের জায়গা, যার যেখানে মন চায় যা খুশি করবা, আন্দোলনের নাম নিয়ে সাধারণ মানুষ আর কত সহ্য করবে ভাই? এখন তো ছাত্র আর জনতার মধ্যে লাগাই দিছে। আমি মনে করি এটার পিছনেও সরকারের একটা ভূমিকা আছে। সরকারের নির্বিকার থাকাটা এখানে প্রধান ভূমিকা। তারা যেহেতু আন্দোলন করতেছে, তাদেরকে আপনারা যখন যেখানে আন্দোলন হচ্ছে সেটার সাথে কমিউনিকেশন করেন, এদের কি লাগবে না লাগবে যতটুকু দেওয়ার, যতটুকু যৌক্তিক ততটুকু দেন। কিন্তু এই যে সারা বাংলাদেশ থেকে নার্সিং ইনস্টিটিউটের স্টুডেন্টরা ঢাকা এসে শাহবাগ ব্লকেট করছে, এই যে জবির স্টুডেন্টরা এইটা ব্লকেট করছে, ওইটা ব্লকেট করছে, তাদের উপর আবার আপনারা লাঠিচার্জ করছেন। আবার একই সরকারের দ্বিচারিক ভূমিকা আমরা বিভিন্ন জায়গায় দেখছি। তো এখানে তো মানুষের মধ্যে লাগালাগি শুরু হয়েছে রাত্রেবেলা। একজন বাবা তার সন্তানের দম বাঁচানোর জন্য, জীবন বাঁচানোর জন্য নার্সিং স্টুডেন্টদেরকে রিকোয়েস্ট করতেছিল যে আপনারা ছেড়ে দিন, আমার বাচ্চারা 7 মাসের, মইরা যাবে। কিন্তু স্টুডেন্টরা বলতেছে ভাই আমাদের কিছু করার নাই। কেন? মানে রাজপথে মানুষ মরে যাবে, উপদেষ্টারা বাড়িতে আরামে ঘুমাবে। অথর্ব কয়েকজন উপদেষ্টা আছেন যারা এই সেক্টরগুলো সামলাচ্ছেন। যদি না পারেন ছেড়ে দেন, আন্দোলন দাবি দেওয়া হবে, এটা নিয়ম। কিন্তু সেটাকে আপনি ট্যাকেল করার কৌশল
প্রতিষ্ঠানগুলোর, ইনস্টিটিউটগুলোর থাকতে হবে, মন্ত্রণালয়গুলো থাকতে হবে। নয়তো আমজনতা বনাম শিক্ষার্থী যদি লাগাই দেন, এইটার রেজাল্ট কোন দিকে যাবে বুঝতে পারতেছেন? যদি এই সংঘর্ষ রাত্রেবেলা আমরা দেখছি ঘটার দিকে গেছিল, এরকম সংঘর্ষে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আইসা কত নিষিদ্ধ কাজ করে চলে যেতে পারে। এরপর আপনারা বলবেন যেটা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কাজ, শিক্ষার্থীদের উপর প্রাণের হামলা। মানে এগুলা আমার কাছে মনে হয় যে একটা এক্সট্রিম লেভেলে চলে গেছে। আন্দোলনের জন্য নির্দিষ্ট কয়েকটা জায়গা করে দিতে হবে, মূল সড়ক, মূল রাজপথ, এগুলা বন্ধ করা যাবে না। এখন কেমনে করবে? উপদেষ্টা আসিফ যখন গাড়ি নিয়ে বের হয়, পুলিশ তার রাস্তা ক্লিয়ার করে দেয়। বাবা মাহফুজ যখন যান মাস্টার মাইন্ড, তখন রাস্তা ক্লিয়ার থাকে। ডক্টর ইউনুস যখন যান, ওই পুরা মাইল টু মাইল ক্লিয়ার থাকে। এই উপদেষ্টা যখন ঘুরে, তখন তো রাস্তার জ্যাম আর দেখে না। আমজনতা যে এখানে মারা খাচ্ছে, একে অন্যের উপর ঝাঁপাই পড়তেছে রাস্তা ব্লকেটের কারণে। দেখেন, আন্দোলন যৌক্তিক প্রত্যেকের, আমি বলি প্রত্যেকের আন্দোলন যৌক্তিক। যে কোনো নাগরিক তার আন্দোলন করবে, লড়াই করবে তার অধিকারের জন্য, কিন্তু জনগণকে ভোগান্তিতে ফেলে কেন? ওই যে পোলাপাইন বুঝা গেছে রাজপথে না নামলে কাজ হয় না, রাজপথে নামে আওয়ামী লীগের পতন ঘটাইছে। সো ঘুরে ফিরে সবাই মনে করে শাহবাগ, যমুনা, কিন্তু এগুলো তো কাজ হবে না। এখনো বোঝে না, কারণ এরা নিজেদেরকে হাসনাত স্যার যে সুমাইদাদের মানে সমতুল্য ভাইবা বসছে। আরে তোমরা গরিব, তোমরা কি কার সাথে কি তুলনা করো? তোমরা লিডার, ওরা লিডার। ওরা রাজপথে নামলে হবে, এটা স্বাভাবিক। একজন লিডার আসলে মানুষ বরণ করবে, আর প্রশাসন ভয় পাবে, কারণ কখনোই রাজু ভাস্কর্যে আয় বলে ডাক দেয়, পরে তো ভাই ঘটনা অন্যদিকে চলে যাবে। তবে এগুলো সরকারের ভূমিকা থেকে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে, মন্ত্রণালয়কে সিদ্ধান্ত নিতে হবে। দর্শক, দেশের নানান ধরনের ডামাডোল, নানান ধরনের ঘটনার মধ্যে একটি বিষয় অন্তত কোটি কোটি মানুষের চোখ দুজন মানুষের প্রতি। একজন আমাদের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু, আর একজন সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান। মানুষের মনে নানান ধরনের গুঞ্জন, মুখে মুখে নানান ধরনের গুজব, নানান ধরনের প্রশ্ন, ফিসফিসানি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কি হতে যাচ্ছে, সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান কি করতে যাচ্ছেন, অথবা তার ভাগ্যে কি ঘটতে যাচ্ছে। এবং সাম্প্রতিক সময়, অর্থাৎ গত 3 দিন ধরে এই গুঞ্জনটি প্রকট আকারে ধারণ করেছে। যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে সরকার এখনই এরকম একটি সিদ্ধান্ত নেবে,